প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 23তম পর্বে পৃষ্ঠা 109 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 22তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 22তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো আংশিক ভগ্নাংশ প্রকাশের 5টি নিয়মের মধ্যে 3 নাম্বার নিয়মটি হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত 21 ও 22তম পর্বে আংশিক ভগ্নাংশে প্রকাশের যে 5টি নিয়ম আছে তার মধ্য থেকে 1 এবং 2 এই দুইটা নিয়ম আমি তোমাদের জন্য কমপ্লিট করিয়েছিলাম। আজকের পর্বে আমি তোমাদের জন্য আংশিক ভগ্নাংশে প্রকাশের যে 5টি নিয়ম আছে তার থেকে 3 নাম্বার যে নিয়ম সে নিয়ম হতে শুরু করব। আংশিক ভগ্নাংশ প্রকাশের যে 5টি নিয়ম রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই জানো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে কি যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এই 4টি নিয়ম প্রযোজ্য হয়, এবং 5 নাম্বার যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে বলে রাখা যায় প্রিয় শিক্ষার্থীরা, যে যারা 1 নাম্বার যে নিয়মটা পড়েছ তাদের জন্য আজকের যে 3 নাম্বার নিয়ম, সেই 3 নাম্বার নিয়মটা তোমাদের জন্য অনেক সহজ মনে হবে। চলো এবার আমরা বইতে কি বলছে সেটা একটু দেখে নিই। আজকে আমরা 3 নাম্বার নিয়মটা শিখব। 3 নাম্বার নিয়মে কি বলছে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। বলছে যদি QX এর একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, অর্থাৎ স্কয়ার থাকবে, দ্বিঘাত হলে স্কয়ার থাকবে আর একঘাত হলে শুধুমাত্র যে চলকটা থাকবে অর্থাৎ এক্সটা থাকবে। হ্যাঁ, তাহলে যদি বলছে কি একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ যে সেটা বারবার আসবে না, তখন QX এর একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবের ধ্রুবক, লবের মধ্যে কি হবে একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবের ধ্রুবক হবে, এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। একঘাত বিশিষ্ট বহুপদী রাশি বলতে কি বুঝি, সেখানে থাকবে AX প্লাস B এরকম থাকবে, অর্থাৎ এরা লবের মধ্যে থাকবে। 1 নাম্বার যে প্রথম বা 1 নাম্বার যে নিয়ম সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে একঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে হরের মধ্যে, অর্থাৎ যে 1 নাম্বার ছিল বা 1 নাম্বারের নিয়ম ছিল এখানে যে উৎপাদকগুলো রয়েছে সবগুলো হচ্ছে একঘাত বিশিষ্ট। আর 3 নাম্বার যে নিয়ম সেই নিয়মটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা একঘাত বিশিষ্ট থাকবে আর এখানে দ্বিঘাত বিশিষ্ট থাকবে, অর্থাৎ একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক অবশ্যই এখানে থাকবে। হ্যাঁ, 3 নাম্বার নিয়মের মধ্যে এটাই বলা হচ্ছে। এখানে আমরা এই যে x-1 এর জন্য একটা ধ্রুবক নিয়েছি, অর্থাৎ লবের মধ্যে একটা ধ্রুবক নিয়েছি। এবার পরে যে দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক রয়েছে অর্থাৎ x² + 4, এটার জন্য আমাদেরকে যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে x² + 4 এর জন্য bx + c ধরতে হবে। যেহেতু আমরা এখানে a ধরে নিয়েছি তাহলে এখানে কিন্তু আমরা a ধরতে পারবো না, সেখানে কি ধরতে হবে bx + c ধরতে হবে, কারণ একটা ধ্রুবক আমরা কিন্তু একবার ইউজ করতে পারবো, অর্থাৎ একবার ব্যবহার করতে পারবো। সেজন্য যেহেতু এখানে ব্যবহার করে ফেলেছি, এখানে আর a ব্যবহার করব না, এখানে আমরা b ব্যবহার করব এবং c ব্যবহার করব। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 4 নাম্বারটা রয়েছে এই 4 নাম্বারটা কিন্তু প্রায় 2 নাম্বারের মতোই। হ্যাঁ, এই 2 নাম্বারের মতোই কিন্তু 4 নাম্বারটা। 2 নাম্বারের মধ্যে সবগুলো কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক ছিল এবং একটাতে স্কয়ার ছিল, অর্থাৎ হোল স্কয়ার ছিল। হোল স্কয়ার থাকার কারণে এখানে কিন্তু পুনরাবৃত্তি ছিল। আর 4 নাম্বারের মধ্যে যে একটা দ্বিঘাত বিশিষ্ট থাকবে, হ্যাঁ, এবং এটার উপর যে হোল স্কয়ার থাকবে, অর্থাৎ পাওয়ার থাকবে। পাওয়ার থাকা মানে হচ্ছে কি পুনরাবৃত্তি হওয়া। হ্যাঁ, পাওয়ার থাকা মানে কি
পুনরাবৃত্তি হবা, এটাই মনে রাখতে হবে। 2 নম্বরের মধ্যে এখানে কিন্তু পুনরাবৃত্তি ছিল, এখানেও কিন্তু পুনরাবৃত্তি আছে, কিন্তু এখানে অবশ্যই একটা কি থাকবে, দ্বিঘাত থাকবে। তাহলে আমরা 2 নম্বরে কি করেছিলাম, আমরা x-1 এর জন্য একটা ধ্রুবক দিয়েছিলাম, এরপরে x-1 হোল স্কয়ারের জন্য একটা ধ্রুবক দিয়েছিলাম, এবং বাকি যেটা ছিল x-2 এটার জন্য আমরা একটা ধ্রুবক লিখেছিলাম। আর 4 নাম্বার দেখো, এখানে x এর জন্য একটা ধ্রুবক লিখেছি, আর বাকি যে আছে x² - 1 একটা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, এবং x² - 1 হোল স্কয়ারের জন্য আরেকটা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি লিখতে হবে। আমরা যেহেতু প্রথমটার জন্য এখানে a নিয়ে ফেলেছি, তাই এখানে আবার a নেওয়া যাবে না, সেজন্য আমরা নিয়েছি bx + c। এরপরে যেহেতু আমরা এখানে bx + c লিখে ফেলেছি, এখানে আর bx লেখা যাবে না, এখানে লিখতে হবে dx + e লিখতে হবে। আর যদি এটার পাওয়ার যদি কিউব থাকতো, তাহলে আমরা কিন্তু এখানে আরো বাড়িয়ে লিখতাম, অর্থাৎ fx + g লিখতাম। নিশ্চয় সেটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এভাবেই আমাদেরকে যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশগুলো তৈরি করতে হবে। চলো এবার বইয়ে যাই। বইয়ে যে উদাহরণটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, সেই উদাহরণটিকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দেখব। এখানে যে ভগ্নাংশটিকে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণের মধ্যে এই যে ভগ্নাংশটি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে x দিয়ে এই x² কে গুণ করলে আমরা x এর ঘাত পাবো 3, অর্থাৎ x দিয়ে x² কে গুণ করলে x³ হবে, সেজন্য এর পাওয়ার হবে 3, অর্থাৎ ঘাত হচ্ছে 3। আর এখানে যে x রয়েছে সেই x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে হবে x উপরে হবে, অর্থাৎ লবের মধ্যে হবে x এর পাওয়ার 1, আর এদিকে x এর পাওয়ার হবে কিউব, অর্থাৎ 3 হবে। সেহেতু এই ভগ্নাংশটি একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা দেখব এই ভগ্নাংশটিকে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। চলো আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দেখি। তাহলে এখানে বলা হচ্ছে কি, ধরি আমি সমাধানটা তোমাদের জন্য করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। যে দেখো এখানে যে ভগ্নাংশটা ছিল, সেই ভগ্নাংশটা আমি ধরে দিয়ে লিখলাম যে এখানে যে একঘাত বিশিষ্ট যে উৎপাদকটা রয়েছে, সেটার জন্য আমি এখানে যে a/x-1 অর্থাৎ যে একটা ধ্রুবক দিয়ে আমি এখানে যে উৎপাদকটা লিখলাম, এবং এটি আমি অবশ্যই যে অবেদ চিহ্ন দিয়ে শুরু করেছি। এরপরে যে অন্য আরেকটি যে উৎপাদক রয়েছে x² + 2, এটার জন্য অবশ্যই আমাদেরকে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। এখানে যে আমরা প্রথমে কিন্তু a ধরে নিয়েছি, তাই আমরা এবার ধরবো যে bx + c/x² + 2, এবং অবশ্যই এখানে আমরা প্লাস দিয়ে শুরু করেছি। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে এটা কি দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণটার মধ্যে দুইটা পক্ষ, এটা হচ্ছে যে একটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা উভয় পক্ষকে যে এটা দিয়ে গুণ করব, অর্থাৎ x-1 * x² + 2 দ্বারা গুণ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি গুণটা তোমাদের জন্য করে দেখাচ্ছি। বা এখানে x + 2 নিচে আছে x-1 * x² + 2। এখন এটাকে আমরা গুণ করব x-1 * x² + 2 দ্বারা। ঠিক একইভাবে এখানে দুটো অংশ রয়েছে, প্রত্যেকটা অংশকে আমরা এটা দিয়ে গুণ করব। তাহলে a/x-1 * x-1 * x² + 2 দ্বারা গুণ করব। এরপরে এই প্লাস চিহ্নটা এখানে বসাবো। এরপরে যে bx + c/x² + 2, এটাকে আমরা গুণ করব x-1 * x² + 2 দিয়ে। এবার দেখো আমরা এগুলোকে ক্যান্সেল আউট করে দেব। যেমন যে x-1 দিয়ে x-1 কে, x² + 2 দিয়ে x² + 2 কে, এখানে x-1 দিয়ে x-1 কে, আর এখানে x² + 2 দিয়ে x² + 2 কে ক্যান্সেল আউট করে দিলাম। এবার আর কি থাকলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, বা দিয়ে আমি লিখতেছি, এখানে আছে শুধুমাত্র x + 2। এরপরে অবেদ চিহ্নটা বসালাম। এরপরে এখানে আছে a যে x² + 2, এটা আমি বসালাম। এরপরে প্লাস এখানে যে bx + c রয়েছে x
1 এটাই এখানে রয়েছে। আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দিতে পারি। এটাকে কয় নাম্বার সমীকরণ দিলাম? এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার আমরা একটু দেখতে পারি যে বইয়ের সাথে আমাদের মিলছে কিনা। আমরা যে 1 নাম্বার ইকুয়েশনটা দিয়েছি সেটা দেখো ওদের সাথে মিলছে কিনা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 1 নাম্বার ইকুয়েশনটা দিয়েছি সেটা কিন্তু এদের সাথে মিলেছে, আর আমরা যে 2 নাম্বার ইকুয়েশনটা দিয়েছি সেটাও কিন্তু এদের সাথে বইয়ের সাথে মিলে গেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন দুটোটা কিন্তু মিলে গেছে। এরপর বলা হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে যে বুদ্ধি কাটাও এ বি সি এর মান বের করো। তোমাদেরকে এ বি সি এর মান বের করতে বলা হয়েছে। বুদ্ধি কাটিয়ে আমরা যখন এ বি সি এর মানটা বের করব, এই এ বি সি এর মান যখন আমরা এখানে 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেব, তখন আমাদের কিন্তু যে আংশিক যে ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশগুলো কিন্তু বের হয়ে যাবে। এখন আমরা এই এ বি সি এর মান বের করার জন্য কিভাবে বের করা যায় সেটা আমরা এখন দেখব। এবার আমরা যে 2 নং সমীকরণে x is equal to 2 নং সমীকরণে x equal to 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই। অর্থাৎ এই 2 নম্বর যে সমীকরণটা আছে, এই সমীকরণের মধ্যে যেখানে যেখানে x আছে সেই জায়গাগুলোতে আমরা x এর পরিবর্তে কত বসাবো? 1 বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে x is equal to 1 আমরা কোথায় বসাচ্ছি? 2 নং সমীকরণ, অর্থাৎ এটাতে বসাচ্ছি। যেখানে যেখানে x রয়েছে সেখানে আমরা কিন্তু x এর পরিবর্তে 1 বসাচ্ছি। তাহলে x এর পরিবর্তে এখানে 1 বসালাম, +2, এরপরে যে অবের চিহ্নটি দিলাম, এরপরে a ইনটু যে x এর পরিবর্তে 1 স্কয়ার প্লাস চিহ্ন দিলাম, এরপরে 2 লিখলাম, ব্র্যাকেট শেষ, এরপরে প্লাস চিহ্ন দিলাম, এরপরে b ইনটু 1 এর x এর পরিবর্তে 1 দিলাম, এরপরে প্লাস চি দিলাম, এরপরে ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট আবার শুরু করলাম, x এর পরিবর্তে 1 দিলাম, -1 দিলাম। এটা আবার আমরা সরল করে দেখব, সরল করে মানগুলো বের করে নেব। এখন দেখো 1 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে পাই 3 ইকুয়াল a ইনটু 1 কে স্কয়ার করলে 1ই হয়, এরপরে প্লাস 2, এরপরে প্লাস এখানে b1 যা b প্লাস c, এরপরে 1 থেকে 1 চলে গেলে থাকে 0 বা 3 ইকুয়াল a ইনটু a 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, এরপরে প্লাস এটা দিয়ে এটা গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি বা 3 ইকুয়াল টু এখানে হবে 3a, আর এখানে 0 সাথে যে 3a যোগ করে দিলে 3a হয়ে যাবে। এরপরে আমরা যে বা 3aটাকে এদিকে নিয়ে আসতে পারি, ইকুয়াল টু এই 3টাকে এদিকে নিয়ে যেতে পারি। তাহলে বা a is equal to 3/3। তাহলে সুতরাং আমরা a equal to পেয়ে গেলাম। তাহলে 3/3 অর্থাৎ 3 দিয়ে 3 কে ভাগ করলে হচ্ছে কি 1। তাহলে আমরা a equal to পেয়ে গেলাম কত? 1। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা a equal to কিন্তু 1 নির্ণয় করে ফেলেছি। এবার আমরা b এর মান এবং c এর মানটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতিতে b এর মানটা বের করে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, সহগ সমীকৃত করে আমরা এখন b এর মানটা নির্ণয় করব। তাই আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, 2 নং সমীকরণ হতে পাই, আমাদের যে 2 নম্বর সমীকরণটা ছিল এটা, এই সমীকরণটা হতে পাই আমি লিখলাম x প্লাস 2 যে ইকুয়াল a দিয়ে x স্কয়ার কে গুণ করলে ax স্কয়ার প্লাস a দিয়ে 2 কে গুণ করলে 2a প্লাস এবার bx দিয়ে প্রথমে x গুণ করলে bx স্কয়ার, এরপরে প্লাস এ মাইনাস bx দিয়ে 1 কে গুণ করলে bx, এরপরে প্লাস c দিয়ে x গুণ করলে প্লাস cx, প্লাস এ মাইনাস c দিয়ে 1 কে গুণ করলে c। তাহলে আমরা এই যে 2 নং সমীকরণ হতে যে এই লাইনটা বা এই যে রাশিটা আমরা পেয়েছি বা সমীকরণটা পেয়েছি। এবার যে আমি দেখো এখানে যে x, এখানে যেহেতু আমি প্রথমে x স্কয়ার বের করব, অর্থাৎ আমি x স্কয়ারের সহগ সমীকৃত করব, তাই আমি লিখেছি যে 0 ইনটু x স্কয়ার, অর্থাৎ এটা যদি আমি x স্কয়ারকে 0 দিয়ে গুণ করে দিই এখানে কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ প্রথম পদটা কিন্তু আর থাকবে না। এরপরে প্লাস এখানে যে x আছে এই x এর সাথে 1 অর্থাৎ সহগ গুণ আকারে আছে, 1 সহগ গুণ আকারে আছে, সেজন্য 1 ইনটু x লিখলাম, এরপরে প্লাস 2 ইকুয়াল টু এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি একটু সাজিয়ে লিখলাম। প্রথমে ax স্কয়ার, এরপরে প্লাস bx স্কয়ার, এরপরে cx মাইনাস bx,
এরপরে যে +2a, এরপরে -c, অর্থাৎ এই লাইনটাকে আমি একটু সাজিয়ে লিখলাম। এরপরে আবার এটা লাইনটা এখানে লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 0 × x² প্লাস 1 × x প্লাস 2 ইকুয়াল টু, এই দুইটা যে পদ থেকে আমি x² কমন নিলাম, এখানে আছে আর a প্লাস b, প্লাস এই দুইটা পদ থেকে x কমন নিলাম, আর থাকে c মাইনাস b, এরপরে প্লাস দিয়ে এটাকে আমি আলাদা করে লিখলাম, অর্থাৎ 2a মাইনাস c করে লিখলাম। এবার সুতরাং দিয়ে লিখলাম যে x² এর সহগ সমীকৃত করে পাই যে x² এর সাথে এখানে সহগ আছে, দেখো যে a প্লাস b, আর এখানে x² এর সাথে সহগ আছে দেখো 0, সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা লিখতে পারি কি, যে a প্লাস b ইকুয়াল টু 0, এখান থেকে লিখতে পারি। তাহলে দেখো এর মান আমরা কিন্তু আগে বের করছি, এর মান কত বের করছিলাম, 1 বের করছিলাম, সেই জন্য এর পরিবর্তে আমরা 1 লিখলাম, প্লাস b ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 1 বসিয়ে সেই কথাটা আমি এখানে লিখে দিলাম। তাহলে সুতরাং b ইকুয়াল টু এই 1টা এই পাশ থেকে এই পাশে আসলো, -1 হয়ে আসলো। এবার আমরা তো b এর মান পেয়ে গেলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বইয়ের সাথে b ইকুয়াল টু -1, অর্থাৎ যেটা আমরা এখনই বের করলাম। তাহলে আমি b এর মানটা যে বের করছি সেটা কি, x² এর সহগ সমীকৃত করে বের করলাম। এবার আমি যে c এর মানটা বের করব সেটা হচ্ছে কি, যে x এর সহগ, এখানে যে x এর সহগের সাথে কিন্তু c মাইনাস b রয়েছে, তাহলে সেই জন্য আমি কি লিখবো, x এর সহগ সমীকৃত করে পাই। দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, যে আমি সেই লাইনটা কিন্তু এখানে লিখেছি, যে x এর সহগ সমীকৃত করে পাই। তাহলে x এর এখানে সহগ কত আছে, c মাইনাস b, হ্যাঁ, আর এখানে x এর সহগ কত আছে, 1, নিশ্চয়ই সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কি লিখবো, c মাইনাস b ইকুয়াল টু 1 লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, c মাইনাস b ইকুয়াল টু 1 লিখেছি, হ্যাঁ। তারপরে দেখো এবার আমি যে b এর মান এক্ষুনি বের করলাম, এই যে উপরে -1, সেটা এখানে লিখলাম, অর্থাৎ c মাইনাস b এর মান -1 ইকুয়াল টু 1। পাশে আমরা লিখে দিতে পারি যে যেহেতু b ইকুয়াল টু -1 বসিয়ে সেই কথাটা আমরা এখানে লিখে দিতে পারি, কারণ আমরা b এর মানটা কিছুক্ষণ আগে বের করলাম। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে c, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 1, এরপরে ইকুয়াল টু 1, এরপরে দেখো যে বা c ইকুয়াল টু, এখানে 1, a প্লাস 1টা ওই পাশ থেকে এই পাশে চলে আসলো পক্ষান্তর করে, তাহলে -1, তাহলে 1 থেকে 1 চলে গেলে কত, 0, তাহলে আমরা c ইকুয়াল টু পেয়ে গেলাম কত, 0। তাহলে c এর মানটা কত পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, 0 পেয়ে গেছি, যেটা বইয়ের সাথে আমাদের কিন্তু মিলেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, c ইকুয়াল টু 0 আমরা পেয়েছি। a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু 0 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার আমরা এই মানগুলোকে 1 নাম্বার যে সমীকরণ আমাদের এটা ছিল, এই সমীকরণে এবার মানগুলো আমরা বসাবো। এবার মানগুলো বসাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমি যে 2 নাম্বার যে সমীকরণটা ছিল সেটার জন্য বা দিয়ে লিখলাম, সেটা লিখলাম আবার x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু x² প্লাস 2, যে অভেদ, যে এর পরিবর্তে 1 লিখলাম, যে 1 বাই x মাইনাস 1, এরপরে প্লাস চিহ্নটা দিলাম, এরপরে b এর পরিবর্তে -1, এরপরে x, এরপরে যে প্লাস c এর পরিবর্তে 0, আমরা এখানে ইনটু দিতে পারি। এরপরে দেখো নিচে x² প্লাস 2 লিখলাম, এরপরে বা দিয়ে আবার এটা লিখলাম, অভেদ লিখলাম, এরপরে 1 বাই x মাইনাস 1, এরপরে প্লাস এই -1 দিয়ে x গুণ করলে -x, ওইটার সাথে 0 যোগ করে দিলে -x হবে, আর নিচে হচ্ছে যে x² প্লাস 2। এবার পরের লাইনটা দেখো, সুতরাং x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু x² প্লাস 2 অভেদ 1 বাই x মাইনাস 1, এরপরে এই প্লাস মাইনাসে মাইনাস x বাই x² প্লাস 2 এখানে বসে গেল। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আনসারটা কিন্তু এদের সাথে মিলে গেছে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে 3 নাম্বার যে নিয়মটা ছিল সেই নিয়মটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যেহেতু তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে যে 4 নাম্বার নিয়ম থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 4, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 24তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 24তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।